This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিবরাম চক্রবর্তী বলে একজন বাঙালি ছিলেন, জানেন তো, ক্ষণজন্মা বাঙালি। তিনি মনে করতেন যে পৃথিবীতে সব থেকে বড় হুমকি হলো ভদ্রতা, আর ভদ্রতার থেকে বড় আর কোনো হুমকি নাকি তিনি মনে করতেন ইহজগতেই নেই। শিবরাম মনে করতেন যে কোনো লোক যদি একটু বেশি ভদ্রতা করে তাহলে বুঝতে হবে সেই লোকটা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প শিবরামকে চেনেন না, তাতে কোনো অসুবিধা নেই, শিবরামও তো ট্রাম্পকে চিনতেন না, কিন্তু অনেক বাঙালি এখনও ট্রাম্পকে চেনেন না। আরেক দল কিন্তু চেনেন না, যেরকম বাঙালিরা ওই সাদা ভাল্লুক, পেঙ্গুইন আর এস্কিমোরা, এরা কিন্তু ট্রাম্পকে চেনে, বা যদি না চিনে থাকে তাহলে চিনতে চলেছে সম্ভবত। কারণ জানেন, কারণ ট্রাম্প তাদের প্রতিবেশী হতে চান। ওই যে দেখলেন গুপ গুপ করে মাথাটা উঠছে। আমেরিকার প্রেসিডেন্টের নিজস্ব অনেক কিছু আছে, যা হয় আর কি, চরম বড়লোক, তারপর চরম ক্ষমতা, তাই তার নেই এরকম খুব কম জিনিসই আছে। যেটা আছে সেটা আছে, যেটা নেই সেটা দখল করতে চান। এবার যা আছে তার মধ্যে অন্যতম হলো একদম তার নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার নাম হচ্ছে ট্রুথ সোশ্যাল। তো সেই ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প একটা ছবি পোস্ট করেছেন, গ্রাফিক্সে বানানো ছবি। তো সেই ছবিতে দেখা যাচ্ছে কি জানেন, যে হাতে আমেরিকার পতাকা নিয়ে ট্রাম্প যেখানে দাঁড়িয়ে, তার পাশে একটা কাঠের বোর্ড লেখা, যেখানে লেখা রয়েছে গ্রিনল্যান্ড, মানে আমেরিকার উপনিবেশ। দেখুন, এই ধরনের ছবি আপনারা দেখেছেন, ওই পর্বতারোহীরা তারা উঁচু উঁচু শৃঙ্গ জয় করলে এরকম পতাকা হাতে দাঁড়ান, ফটো তোলেন। বা ধরুন নীল আর্মস্ট্রং, তিনি যখন ওই প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন, তার সেরকম যেরকম গর্বিত দৃষ্টিতে তাকিয়েছিলেন, অনেকটা সেই রকম ভঙ্গিতে ট্রাম্পকে ওই গ্রিনল্যান্ডের মাটিতে পা রেখে দেখাতে দেখলাম। তাতেই আমাদের কি মনে হচ্ছে জানেন, সেদিনটা বোধহয় খুব বেশি দূরে নেই, যেদিন ওই বরফে ঢাকা দেশটার লোকজনকেই খ্যাপাটে বুড়োর অনুপ্রবেশ দেখতে হবে। আবার সেই অনুপ্রবেশকারী তত্ত্ব আর কি। এবার ট্রাম্প গ্রিনল্যান্ডে গিয়ে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন কি হবেন না সে তো পরের কথা, কিন্তু অনুপ্রবেশ করতে যে মরিয়া সেটা তো প্রতি মুহূর্তে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে চলেছেন। এই যে সদ্য একটা চিঠি দেখলাম, ওই হোয়াইট হাউস থেকে লেখা হয়েছে, এবং সেই চিঠিটা লেখা হয়েছে নরওয়ে সরকারের নামে। সেখানকার প্রেসিডেন্টকে সম্বোধন করে আমেরিকার প্রেসিডেন্ট কি লিখেছেন জানেন? ট্রাম্প লিখেছেন যে তিনি 8টারও বেশি যুদ্ধ থামিয়েছেন, কিন্তু তাতেও তো নোবেল পাননি, ফলে শান্তিতে তার ভরসা হারিয়েছে। এবার যেটা বলেননি সেটা পরিষ্কার করে দিয়েছেন, যে নোবেল যদি নাই পেলাম তাহলে শান্তি শান্তি করে লাভ কী আছে, তার থেকে যুদ্ধ করাটা ভালো, তাতে দেশের স্বার্থ রক্ষিত হবে, এটাই পরিষ্কার করে বলেছেন আর কি। মানে ট্রাম্প প্রথমে শান্তির যে ললিত বাণীটা শুনিয়েছিলেন, যেখানে এখানে ওখানে ওই যুদ্ধর সম্ভাবনা দেখলে অথবা স্বামী স্ত্রীর ঝগড়া দেখলেও থামিয়ে দিয়ে সেগুলো নোবেলের দাবি করেছেন। আসলে যে ভদ্রতার আড়ালে তিনি একটার পর একটা দেশকে বিপদে ফেলতে চেয়েছিলেন, ভালো কথায় কাজ না হলে সেনা পাঠিয়ে ভেনিজুয়েলা দখলের মতো যে এবার গ্রিনল্যান্ডও দখল করতে চেয়েছেন, সেটা কিন্তু ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন। ভালোই হয়েছে, হ্যাঁ, মুখোশটা সরে গেছে, মুখটা আসল মুখটা বেরিয়েছে, কার ঘোমটার আড়াল থেকে তাকে দুনিয়া দেখবে। ঘোমটা সরিয়ে তাই তিনি আবার সে এসেছে ফিরিয়া বলে সামনে চলে এসছে। আর অজুহাত হিসেবে রাশিয়া আর চীনের আধিপত্যকে সামনে রেখেছেন। ট্রাম্পের যুক্তি কি জানেন? রাশিয়া আর চীন গ্রিনল্যান্ডের আশেপাশের এই জলপথগুলোতে সামরিক শক্তি বাড়াচ্ছে, আর সেটা সারা বিশ্বের বিপদ বাড়াচ্ছে। অতএব তাদের রক্ষাকর্তা হিসেবে তিনিই তো আছেন, গোটা বিশ্বের অটোমেটিক রক্ষাকর্তা। মানে গায়ে মানে না আপনি মোড়লের মতো বিশ্বকে বাঁচাতে তিনি গ্রিনল্যান্ডকে সরাসরি আমেরিকার হাতে তুলে নিতে চাইছেন। আর তাই প্রথমে গ্রিনল্যান্ড আর তারপর ডেনমার্ক সরকারকে বার্তা দিয়েছেন, একটা অসাধারণ
বার্তা কিন্তু যাই বলুন। আর এবার নরওয়েকে চিঠি পাঠিয়ে বার্তা দিয়েছেন যে ওই গ্রিনল্যান্ডের প্রতিবেশী দেশগুলো যেন ওই ট্রাম্প আর ডেনমার্কের মাঝখানে না আসে আর কি, এলে তাকে আর শান্তির বাণী শোনাবেন না সেটাও পরিষ্কার করে দিয়েছেন। কারণ ওই শুরুতে বলে দিয়েছেন নোবেল না পেয়ে শান্তির থেকে তার মনটা উঠে গেছে। ওই ভাঙা মনের টুকরোতে এখন শুধুই যুদ্ধ ভাব। ওই 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 চিঠিটার আরেকটা লাইন আছে, ওটা খুব ইন্টারেস্টিং জানেন তো, সেটা আরেকটু ভয়াবহ, অনেকের জন্য ভয়াবহ। তিনি কেন ডেনমার্কের ওই গ্রিনল্যান্ডের ওপর কোনো রকম মানে সত্য থাকা উচিত নয় তার কারণ হিসেবে বলেছেন, কেন ডেনমার্কের হাতে গ্রিনল্যান্ডটা থাকবে? ওই একবার ওদের একটা নৌকো গিয়ে ওখানে ভিড়েছিল বলে, সে তো আমাদেরও কত নৌকো গিয়ে ভিড়েছে। মানে ভাবুন, এরপর যদি তিনি কোনো একটা সময় বলে বসেন যে ভারতটা কেন ভারতীয়দের হবে, ওই তো এপাশ থেকে ওপাশ থেকে কারা সব টেসছিল অনেক বছর আগে, তো আমরাও তো গিয়ে থাকতে পারি অনেক বছর আগে। সুতরাং ওটা সাদা চামড়ার কেউ এক সময় পৌঁছেছিল, সেও তো অনেক দিন আগে, সুতরাং ওটা আমাদের নিয়ে নেওয়ার দরকার। এটা একমাত্র ট্রাম্প বলতে পারেন এবং বলতেই পারেন, কারণ ওনার কাছে কোনো যুক্তি তো কাজ করে না। আর আরও একটা কারণ, তার কারণ ওনার মুখস্বরে গিয়ে মুখটা আমরা দেখে ফেলেছি। ট্রাম্পও জানে যে শান্তির রাস্তা দিয়ে আমেরিকার ইকোনমির রিভাইভাল হবে না। আমেরিকার ইকোনমি রিভাইভাল করতে গেলে তাদের অস্ত্র ব্যবসা করতে হবে, এবং আমেরিকার ইকোনমিক রিভাইভালের জন্য গোটা পৃথিবীর জন্য অশান্তির পরিবেশটা প্রয়োজনীয়, এবং সেটাকেই মাথায় রেখে তারা বারংবার সেই রাস্তাতেই হাঁটছে এবং সেই রাস্তাতেই গোটা পৃথিবীকে নিয়ে যেতে সক্ষম চেষ্টা করছে। দেখুন, এটা ইউরোপে এখন খুব চালু রসিকতা জানেন তো, যে ওই যখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধটা হলো মানে লাগলো আর কি, তারপর থেকে ট্রাম্প উস্কেছিলেন ইউরোপের সমস্ত দেশকে ওই ইউক্রেনকে সমরাস্ত্র দিতে। তা সব দেশগুলো নিজেদের কাছে যা যা অস্ত্রফস্ত্র ছিল সব ওই ইউক্রেনে পাঠিয়ে দিয়েছিল, সেগুলো তো ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে দিয়েছে। এইবার এই ইউরোপের দেশগুলোকে মানে ধরুন ডেনমার্ককে, তাকে নাকি ওই আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে হবে ওই আমেরিকার হাত থেকে বাঁচতে। এটা একটা চালু রসিকতা এই মুহূর্তে, কিন্তু এটা সত্যি খুব একটা বাস্তব সমস্যা। আর আমেরিকার এখন এমনই মানে দেনার দায় হয়ে দাঁড়িয়েছে যে তাদের নিজেদের বাঁচার জন্যে অন্যের ওপরই খবরদারি করা ছাড়া আর কোনো উপায় নেই। এটাই আসল সত্য, যেটা সামনে এসে গেছে প্রকাশ্যে। দেখুন, আজ তো 20 জানুয়ারি, এই দিনটা আমেরিকার গণতান্ত্রিক ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। আমেরিকায় নভেম্বর মাসে রাষ্ট্রপতি নির্বাচন হবে, আর নবনির্বাচিত প্রেসিডেন্ট পরের বছর ওই 20 জানুয়ারি দায়িত্ব নেবেন। এটাই মোটামুটি রীতি ওখানকার। কিন্তু আজকের পর থেকে জানেন, শুধু ওই ট্রাম্প বিভিন্ন দেশ পেশ দখল করে নিচ্ছেন। তো আমাদের কি মনে হচ্ছে জানেন, এই 20 জানুয়ারি তারিখটা আমাদের দেশে না হোক রাজ্যের গণতন্ত্রে আলাদা গুরুত্ব পেয়ে যেতে পারে। মানে ওই অত গুরুত্বপূর্ণ দিন শুধু একমাত্র আমেরিকার থাকবে 20 জানুয়ারি, সেটা হবে না। ওই রাজার ঘর যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে বলে আমাদের এই বাংলা দাবি করতে পারে। কেন জানেন, আজ বীরভূমের নানুরে থানা ঘেরাও করেছিল RSS, একটা প্রতিবাদ কর্মসূচি আর কি। কারণ গত রোববার নানুরে এক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নাকি এক স্বয়ংসেবককে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, এই অভিযোগে উঠেছিল। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এবং দেখুন তাকে নাকি একদম চাপের মুখে এটাও বলিয়ে নেওয়া হয়েছিল যে সে আর কখনো RSS করবে না। সেই হামলায় যারা জড়িত বলে অভিযোগ, তাদের কেউই নাকি এখনও গ্রেফতার হননি। এবার দেখুন, কেরলের মতো রাজ্য যেখানে বামপন্থীদের সাথে হিন্দুত্ববাদীদের সমানে সমানে লড়াই হয়, সেখানে কর্মী সংগঠকদের ওপর অত্যাচারের অভিযোগে RSS বহু প্রতিবাদ কর্মসূচি আন্দোলন অতীতে তো করেছে। কিন্তু এ রাজ্যে কখনো কোনো হিন্দুত্ববাদী প্রচারক এইভাবে আহত হচ্ছেন আর তার প্রতিবাদে RSS এগিয়ে এসে একটা প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছে, এরকম ঘটনা কিন্তু একটু বিরল, একটু বেনরজির। এবং সেদিক থেকে এটা তাদের নতুন অবতার। এই অবতারটাই সামনে আসতো না যদি না ওই বন্ধ পার্টি অফিসে অত্যাচারের অভিযোগটা তৃণমূল এড়িয়ে যেতে পারত। সেটাও পারছে না, কারণ এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। যে লোকগুলোকে নিয়ে গোটা ব্যাপারটা, তারাও আইডেন্টিফাইড হয়ে গেছে, তাদের বক্তব্য পাওয়া গেছে। তবে এটাও ঘটনা, তৃণমূল বিষয়টা কি আদৌ গোপন রাখতে চেয়েছিল? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে।
এটা তো হতেই পারে যে একজন স্বয়ংসেবককে চেপে ধরে সেই ভিডিও ভাইরাল করে বাকি স্বয়ংসেবকদের বার্তা দিতে চেয়েছিল তৃণমূল, বোঝাতে চেয়েছিল যে বীরভূমে যদি লড়াই হয় তাহলে সেটা একমাত্র ওই তৃণমূলের সাথে তৃণমূলের হতে পারে, কাজল বনাম অনুব্রত হবে, অন্য কোনো বিরোধী শক্তির সাথে তৃণমূল খেলবেই না, মানে লড়বেই না। হয়তো সেটা বুঝিয়ে দিতে এই স্বয়ংসেবকের এই ভিডিওটা তৃণমূলেরই কেউ ভাইরাল করেছিলেন। কিন্তু ভেবে দেখুন তাদের উদ্দেশ্য কতটা সফল হয়েছে বা হবে সেটা তো পরের কথা। আপাতত বেশ কিছু বিষয়ের উপর থেকে তো আড়ালটা সরে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই পঞ্চায়েত ভোটে বীরভূমে বিরোধীরা প্রার্থী দিতে না পারলেও এই বিধানসভা ভোটে তৃণমূল কিন্তু ওয়াক ওভার পাবে না, তাদের লড়তে হবে। আর সেই লড়াইয়ে আরএসএস একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠতেও পারে। কেন বলছি? এর কারণ আছে। দেখুন, আরএসএস রাজনৈতিক দল নয়, আদর্শবাদী সংগঠন। তারা নিজস্ব মতাদর্শের প্রচার করে এবং স্বয়ংসেবকরা প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের প্রচারে অংশ নেন না। কিন্তু যে রাজনৈতিক দলের সাথে মতাদর্শ মেলে তাদের সেই দলকে আরএসএস সমর্থন করে এবং এক্ষেত্রে সেটা বিজেপি। গোটা দুনিয়ার চোখে আরএসএস আসলে বিজেপির অভিভাবক সংগঠন। আপনাদের মনে পড়ছে তো, দিলীপ ঘোষরাও তো সব আরএসএস থেকেই এসছেন। এই শ্রমিক ভট্টাচার্য তিনিও আরএসএসেরই লোক বলে শোনা যায়। আচ্ছা, একটা কথা বলুন তো, সেই জায়গা থেকেই কি তাহলে বীরভূমে আরএসএসের অভিভাবকত্বে তৃণমূল বিরোধী ভোটটা একজোট করা হচ্ছিল? তাই কি একজন স্বয়ংসেবককে মারধর করে বীরভূমে আরএসএসকে বার্তা দিতে মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল? হয়তো তাদের মনে পড়ে গেছিল সাম্প্রতিককালে যে বিজেপির বিভিন্ন ভোট জয়, তার পেছনে আরএসএসের ভূমিকাটা। আপনারাও তো জানেন যে এই সদ্য যে দুটো জায়গায় জিতেছে আর কি, ধরুন দিল্লিতে জিতেছে, মহারাষ্ট্রে জিতেছে, এই সব কটা জায়গাতেই তো নাকি একটা বড় ভূমিকা নিয়েছিল আরএসএস। সামনে আসেনি, তলায় তলায় অসংখ্য সভা করেছিল। এক জায়গায় প্রায় 50,000, আরেক জায়গাতেও তার কাছাকাছি। এবার এই সভাগুলো কীরকম? চুপচাপ 3-4 জন লোককে নিয়ে হয়তো আলোচনা হচ্ছে, তার মধ্যে একজন স্বয়ংসেবক রয়েছে। আরএসএস এটাকেও সভা বলেই ধরে আর কি। এবং এই একদম গ্রাসরুট তৃণমূল স্তরে এই প্রচারটা হয়েছিল, ক্ষেত্র প্রস্তুত হয়েছিল বলেই নাকি এত সহজে এইভাবে মহারাষ্ট্র আর দিল্লি বিজেপির হাতে চলে এসছে। এবং এই যে সদ্য যে ওখানে নির্বাচন হয়ে গেল পুর নিগমে, সেখানেও তো এই প্রথম একজন বিজেপির মেয়র বসছেন। সব কিছুরই ক্ষেত্র প্রস্তুত নাকি আসলে আরএসএস করেছিল, কিন্তু সবই তারা আড়ালে করে, চুপচাপ করে। কিন্তু এই যে তৃণমূল হঠাৎ মরিয়া হয়ে আরএসএসকে বার্তা দিতে চেষ্টা করলো, সেটা কি তাহলে লাভই হলো? তারা নিশ্চয়ই ওই রকম মরিয়া হয়েছিল বলেই আড়াল থেকে সামনে বেরিয়ে এলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যা সচরাচর তারা করে না। অর্থাৎ রাজনৈতিক প্রতিবাদ বিক্ষোভ, রাজনৈতিক কর্মসূচি যেগুলো তারা পালন করে সেগুলোও কিন্তু চুপচাপ, কেউ জানতে পারে না। ফলে যে জিনিসগুলো তারা নর্মালি এড়িয়ে যায় সেগুলোই কি তারা প্রকাশ্যে করতে বাধ্য হলো। হয়তো একই সঙ্গে বুঝিয়ে দিল ভবিষ্যতে বিজেপির হয়েও তারা এরকম প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করতে পারে, রাস্তায় নামতে পারে। আর তা যদি হয় তাহলে বুঝতে হবে যে 2026-এর ভোট যুদ্ধে বিজেপি অর্জুন আর আরএসএস শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের নিষ্প্রিয় অর্জুনকে দেখে অস্ত্র না ধরার পণ করা শ্রীকৃষ্ণও তো একবার রথের চাকা হাতে নিয়ে যুদ্ধ করতে উদ্যত হয়েছিলেন। একবার সেই মহাভারতের কথাটা মনে করে দেখুন, যেটা দেখে তেরে ফুরে যুদ্ধে নেমে পড়েছিলেন অর্জুন, তাকে কোনো রকমে নিরস্ত করেছিলেন। আরএসএস হয়তো মনে করছে যে এরকম একটা কিছু চার্জ দেওয়া দরকার, হঠাৎ একটা ঝটকা দেওয়া দরকার, যাতে বিজেপিও তেরে ফুরে নামে আর কি। সেই জন্যই হয়তো নানুরে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। তারা হয়তো ভেবেছে হঠাৎ তারা যারা নর্মালি এই যুদ্ধে প্রকাশ্যে নামে না, তাদেরও এভাবে নেমে যেতে দেখে এবার নিশ্চয়ই গোটা রাজ্যে তেরে ফুরে নেমে পড়বেন বিজেপি কর্মীরা। আর তাতে ভোটের ফলটা যদি প্রভাবিত হয় তাহলে তো আখেরে সেটাই হবে যেটা আরএসএস চায়, একটা হিন্দুত্ববাদী সরকার। আর সেই সরকার প্রতিষ্ঠার লোভেই হয়তো এতদিন মেঘনাদের মতো এ রাজ্যে কর্মকাণ্ড করলেও নানুরে তৃণমূলের বিরোধিতায় আরএসএস এটা বুঝিয়ে দিল যে প্রয়োজনে তারা
যথারীতি প্রকাশ্যে আসবে। আর যদি অন্তরালে থাকে তাহলেও এরকম গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজকর্ম তারা কিন্তু সারতে শুরু করে দিয়েছে। এক পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে হিন্দুদেরকে একদম যেভাবে বর্তমান বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, সেই একই কায়দায় এখানে হিন্দুদের উপর নির্যাতন করে, হিন্দুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে, তাদেরকে এখান থেকে উৎখাত করে এই অংশকেও ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত বেশ কিছু লোক করছে। যিনি ভিকটিম অর্থাৎ রিন্টু পাল, তার বাড়ি গিয়ে প্রশাসন জোর করে তাকে আমার কোনো অভিযোগ নেই এই বলে লিখিয়ে নিয়ে এসছে। অর্থাৎ প্রশাসন এবং পার্টি এবং জেহাদি একাকার হয়ে গেছে। এরা আজকে এই বার্তা দিয়েছে যে আমরা তো রিন্টু পালকে আমরা বলেই দিয়েছি, সুতরাং আমাদের আর কি চিন্তা, প্রশাসনের কাজ শেষ। প্রতিবাদ হচ্ছে আজকে আরএসএস এর পক্ষ থেকে রাষ্ট্রীয় বড় সামাজিক সংগঠন, আদর্শবাদী সংগঠন, হিন্দুদের প্রাণের সংগঠন, নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সংগঠন, সবচেয়ে সেবামূলক কাজ এই সংগঠন করে, তারা আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। আমি টিভিতে দেখলাম। এনাফ ইজ এনাফ, দোরগোড়ায় চলে এসছে বিপদ। এবারও যদি না জাগেন আর এই টিএমসির দুর্নীতি পার্টির কথায় নিজেকে কনফিউজ করে রাখেন, তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। দেখুন, নানুরের কর্মসূচিতে যারা অংশ নিয়েছিলেন তাদের হাতে আরএসএসের পতাকা ছিল। এরপরেও কারো মনে যদি কোনো সংশয় হয়, যদি মনে হয় যে তথ্যগত কোনো অসঙ্গতির জায়গা আছে, তাহলে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিটাই তো কাটিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এই শব্দগুলো কিন্তু এখন আমাদের মানে বাগধারার মধ্যে ঢুকে গেছে। খেয়াল করে দেখুন, ওই যেরকম কোভিডের সময় আমরা সোশ্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টাইন, এই সমস্ত শব্দগুলো কথায় কথায় বলতাম, প্রায় সেরকম হয়ে গেছে আর কি। লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখুন, হিয়ারিং চলে এসছে সব। এবার শুভেন্দু অধিকারীর কথাতেই ওই কর্মসূচির সঙ্গে আরএসএসের একটা খুব সুন্দর ম্যাপিংও হয়ে গেল কিন্তু। এবং সেটা এমন একটা দিনে হলো যেদিন নরেন্দ্র মোদী একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি কাটানোর চেষ্টা করলেন। এসআইআরের আবহে প্রধানমন্ত্রী কি বললেন? তিনি 3 বারের প্রধানমন্ত্রী ঠিকই, কিন্তু তিনি বিজেপির বস নন, বরং তার বস নীতিন নবীন, বিজেপির নবীন সভাপতি। लोगों को लगता होगा कि नरेंद्र मोदी देश के प्रधानमंत्री है, तीसरी बार प्रधानमंत्री बने, 50 साल की छोटी आयु में मुख्यमंत्री बन गए। लेकिन इन सब से भी बड़ी चीज मेरे जीवन में है, मैं भारतीय जनता पार्टी का कार्यकर्ता हूं। ये सबसे बड़ा गर्व है। और जब बात पार्टी के विषयों को आती है, तब माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। দেখো, নীতিন নবীন বয়সে নবীন। এবার নবীন সভাপতিকে যাতে দলের প্রবীণ নেতারা মান্যিগণ্যি করেন, সেজন্য নরেন্দ্র মোদী এই বার্তাটা তো দিতেই পারেন। কিন্তু তিনি কি বাংলার তৃণমূল নেতৃত্বকেও কোনো বার্তা দিলেন না? এই যে মাসখানেক আগে নীতিন নবীন বিজেপির কার্যকরী সভাপতি যখন হয়েছিলেন, সেদিন এ রাজ্যের তৃণমূল নেতারা তাকে পার্ট টাইম সভাপতি বলে কটাক্ষ করেছিলেন। মানে খানিকটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতেই হয়তো তৃণমূল কংগ্রেস নীতিন নবীনকে একটু এলেবেলে করে রাখতে চেয়েছিলেন। কিন্তু আজ নরেন্দ্র মোদী সেই চাপ থেকে নীতিন নবীনকে কি বার করে আনলেন, এবং সেই সঙ্গে তিনি কি একটু হালকা করে এই নবীন প্রবীণের ক্ষেত্রে অন্যান্য জায়গায় যে দ্বন্দ্ব হয়, মানে ধরুন এখানে তৃণমূলের ক্ষেত্রেও তো একটা নবীন প্রবীণ দ্বন্দ্ব শোনা গেছিল, সেই জায়গাটাকেও কি একটু হালকা করে বার্তা দিয়ে গেলেন? দেখুন, যাকে বিজেপি কর্মী হিসেবে নরেন্দ্র মোদী বস বলে মনে করেন, তিনি যে বিজেপির সর্বেসর্বা, এতে কোনো সন্দেহ থাকার কথা না। এরপর আর নীতিন নবীনকে কি এরকম এভাবে কটাক্ষ করতে পারবে তৃণমূল? এবার দেখুন, পারুক চাই না পারুক, চেষ্টার কসুর করবে না, কারণ নীতিন নবীন দায়িত্ব নিয়েই কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি বিজেপির অধরা মাধুরী ধরতে চান। বাংলার জামাই হয়ে জেপি নাড্ডা যা পারেননি, তা তিনি করে ফেলতে চান। দেখুন,
এতদিন পর্যন্ত যারাই সভাপতির চেয়ারে বসুন না কেন বিজেপির, পশ্চিমবঙ্গ তাদের কাছে একটা ফাইনাল ফ্রন্টিয়ার হয়ে থেকে গেছে, যেটা তাদের অধরা। ঠিক যেমন সারা বিশ্বের তাবড় ক্রিকেট খেলিয়ে দেশ তাদের সবাইকে হারালেও স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া 2001 সালে সৌরভ গাঙ্গুলির ভারতের কাছে হেরে গেছিল, তেমনি আসমুদ্র হিমাচলে বিজেপি যেখানে জিতুক না কেন এই রাজ্যে তাদের হার বারবার স্বীকার করতে হয়েছে। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নীতিন নবীন কাটিয়ে উঠতে চাইছেন। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বিজেপির ভাগ্যের চাকাকে তিনি উল্টে দিকে ঘোরাতে চাইছেন। এবার এই জায়গাটায় কিন্তু তারও একটা বাংলা কানেকশান আছে, মানে এই পুরোটাই যে শুধু তিনি বিজেপি সভাপতি হিসেবে পুরোটা চাইছেন তো বটেই, কিন্তু কেউ যদি বলেন যে এর আগে জেপি নাড্ডার যেরকম ডাইরেক্ট বাংলা কানেকশান ছিল, ওনার কি কিছু আছে? এত বাংলা করছেন, হালকা একটা আছে, একটু দূরের, কিন্তু অস্বীকার করতে পারবেন না। ওই যেখান থেকে তিনি 5 বারের বিধায়ক ছিলেন বাঁকিপুর, এবার সেই বাঁকিপুরেই কিন্তু বাংলার যিনি রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি তার বেশিরভাগ সময়টা ছোটোবেলার কাটিয়ে দিয়ে এসছেন, ওখান থেকে উঠে এসেছিলেন, তিনি একটা বড় সময় কাটিয়েছেন। ফলে লতায় পাতায় একটা বাংলা সম্পর্ক আছে, খুঁজে বার করা যাবে। এবার দেখুন তাতে বাংলার ক্ষেত্রে কতটা ইধার উদার হবে সেটা তো বঙ্গ বিজেপিকে বোঝাতে পারবে, কিন্তু দেখুন তিনি যে জায়গাটা ধরেছেন সেইখান থেকে মানে বঙ্গ বিজেপির জন্য একটা সুস্পষ্ট দিক নির্দেশ তো রয়েছে, এবং সেই দিকেই যে বিজেপি চলছে সেটা তো পরিষ্কার। ফলে তিনি আলাদা করে কিছু বলেননি, যে জায়গায় চলছিল সেটাকেই গতি দিতে বলেছেন। অভিষেকেই বলে দিয়েছেন যে বাংলায় যেভাবে জনবিন্যাস বদল হচ্ছে তাতে বিজেপি একমাত্র বাংলাকে বাঁচাতে পারে। অর্থাৎ অনুপ্রবেশকারীদের জন্য বাংলায় হিন্দুরা বিপদে, একথা যদি বাকি বিজেপি নেতারা বলেন তাহলে বিজেপির সভাপতি বলছেন বাংলার হিন্দুদের বিপদ থেকে একমাত্র তারাই উদ্ধার করতে পারবেন। असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है और वहाँ की डेमोग्राफी की पूरी चर्चा हो रही है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहाँ चीज़ें बदल रही हैं और हमारे लिए अपने आप में एक चुनौती है, लेकिन हम पूरी तरह से आश्वस्त हैं कि भाजपा का कार्यकर्ता अपने संघर्ष और परिश्रम के बल पर इन 5 राज्यों में सशक्त भाजपा का नेतृत्व प्रदान करने जाएगा। हमारे लिए, हम सब के लिए, आदरणीय राष्ट्रीय अध्यक्ष से लेकर प्रधानमंत्री जी के लिए, सबके लिए बंगाल एक बहुत बड़ी जीत होगी आगे आने वाले समय में। उन दोनों के नेतृत्व में हम बंगाल में सरकार बनाएंगे और नितिन जी 45 साल के सिर्फ उम्र के, लेकिन भास्टली एक्सपिरियंस है। বাংলা নিয়ে বৈঠক তো অনেকেই করেছে, অমিত শাহ করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, আর এই জেপি নাড্ডা আউটগোয়িং প্রেসিডেন্ট তিনি অনেকবার করেছেন। তিনিও তো বলেছিলেন আসার পর বাংলা আমাদের লক্ষ্য, আমি প্রায় মাসে প্রত্যেকবার একবার করে বাংলায় যাব, সবই তো ওই যা ফুস হয়ে গেছে। দেখুন 1980 সালের 6ই এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা, আর ওই বছরই 23শে মে নীতিন নবীনের জন্ম। অর্থাৎ এই প্রথম বিজেপি এমন একজন সভাপতি নির্বাচিত করলো যার বয়স দলের বয়সের থেকে কম। এবার সভাপতি হয়ে নীতিন নবীন যার মূর্তিতে মালা দিলেন তিনি তো একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিজেপির এই হেড অফিসে ঢুকতেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আর শ্যামাপ্রসাদের মূর্তি দুটো পাশাপাশি রয়েছে। এবার সদস্য সংখ্যার বিচারে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল সে কিন্তু একজন বাঙালিকে নিজের প্রতিষ্ঠাতার স্বীকৃতি দেয়, তবে পার্টিটাকে বাংলা তাও এখনও নাগরিকত্ব দেয়নি। এটাই হচ্ছে সব থেকে মুশকিল। প্রধান বিরোধী দল করে অনেকটা ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে। 2021 থেকে বাংলার নাগরিকত্ব চেয়ে আবেদন করে চলেছে বিজেপি, খেয়াল করে দেখুন। কিন্তু এনুমারেশন ফর্মে বাবার নামের জায়গায় প্রত্যেকবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম লিখেও কোনো লাভ হয়নি। বাবা পরাধীন আর স্বাধীন ভারতে কলকাতা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানে সেই আবেদন খারিজ হয়ে গেছে বারবার। তারপর লোকসভা ভোটেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলা বিরোধীদের বিসর্জন হয়ে গেছে। এবারও তো আবার জিতবে বাংলা এই স্লোগান শুরু হয়েছে, এবং এবার নির্বাচনে ফর্ম ফিল আপ করে বাংলার কাছে আবার বাংলার থেকে ভোটাধিকার চাইবে বিজেপি, নাগরিকত্ব চাইবে পুরোদস্তুর। এটা এখন
এই মুহূর্তে নাগরিকত্বের লড়াইটাই আর কি সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা ক্রিকেটার মোহাম্মদ সামি, তিনি যেরকম আজকে ওই নির্বাচন কমিশনের কাছে বাংলায় ভোটাধিকার চেয়ে হাজিরা দিয়েছেন, তিনি বাংলার ভোটার, কিন্তু এনিউমারেশন ফর্মে নিচের অংশটা পূরণ করেননি, তাই শুনানিতে ডাকা হয়েছিল ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করে ফেলা, দেশের প্রতিনিধিত্ব করে ফেলা এই ক্রিকেটারকে। সামি তার ভাই দুজনেই পাসপোর্টের প্রতিলিপি জমা দিয়েছেন, সমস্যা হয়নি। এবার দেখুন, উত্তরপ্রদেশের হিন্দিভাষী মোহাম্মদ সামি এই বাংলার ভোটাধিকার পেয়ে গেলেন, অথচ শ্যামাপ্রসাদের সন্তান বিজেপির প্রোজেনি ম্যাপিং এখনও হলো না। বারবার তাদের কিন্তু সেই বহিরাগত তকমাটাই তৃণমূল গায়ে চেপে দিয়ে চলেছে। कोई प्रॉब्लम नहीं है, सबको है, सबका अधिकार है, सबको करेक्शन करना चाहिए। जहाँ पे आपका वोट है आपको जाना चाहिए, और ऐसा यार कोई ऐसी चीज़ तो नहीं है कि आपको कोई काम दे रही है। मैं कहता हूँ जिसकी आपकी जिम्मेदारी, आपका अधिकार है, आपको आना चाहिए, आपको करेक्शन करना चाहिए, आपको वोट बनवाना चाहिए, ये तो अच्छी चीज़ है। अगर मुझे इन्वाइट किया तो मुझे कोई दिक्कत नहीं है, और बहुत अच्छे से इन लोगों ने हैंडल किया है, अच्छे से वेरिफिकेशन किया है, 25 साल से यहाँ पे है, तो हर चीज़ यहाँ बस ये तो इसलिए आना है, बुलाया तो 10 बार आएंगे। मुझे लगता है आप लोगों को भी आना चाहिए, जिसका SIR फॉर्म नहीं है उसको करना चाहिए। দেখুন, মোটামুটি নিজে শুনানিতে হাজির হতে এসে নির্বাচন কমিশনের প্রায় ব্র্যান্ড অ্যাম্বাসাডার বনে গেলেন মোহাম্মদ সামি। এটা কিন্তু একটা নির্বাচন কমিশনের জন্য একটা পড়ে পাওয়া 14 আনা, এবং তারা মনে মনে ভাবতেই পারেন যে ভাগ্যিস এই সমস্ত শুনানির এত কাণ্ড হচ্ছে, নইলে কি এরকম একজন ভারতীয় ক্রিকেটারকে দিয়ে এত সহজে তাদের হয়ে প্রচার করিয়ে নেওয়া যেত। আরও একটা দিক আছে, দেখুন, SIR শুরুর পরেই প্রথম একজন মুসলিমকে দেখা গেল যিনি SIR নিয়ে এত বেশি সন্তুষ্ট, যিনি বলছেন 10 বার ডাকলে 10 বার যাবেন, এবং যিনি বলছেন শুনানিতে ডাকলে যাওয়া ভোটারদের অধিকার আর কর্তব্য। অবশ্য আজকের দিনটা অন্যরকম, জানেন তো, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও তো SIRকে সমর্থন করছেন। তিনি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, ভাবুন, এটা তার একমাত্র পরিচয় নয়, তিনি জমিয়তে উলেমা হিন্দের পশ্চিমবঙ্গ শাখার প্রধান। এটাও তো একটা বড় ব্যাপার। এই জমিয়ত ভারতীয় মুসলিমদের সব থেকে বড় সংগঠন বলে দাবি করে। সেই সিদ্দিকুল্লাহ SIRকে সমর্থন করলে সেটা তো মুসলিম সমাজের কাছে একটা অন্য বার্তা। তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ SIRকে সমর্থন করলেন, এটা যদি প্রচার হয়, মানে তৃণমূল সরকারের মন্ত্রী, তাহলে সেটা আবার অন্য, মানে তারও গুরুত্ব আলাদা। সব দিক থেকে এটা একটা ব্যতিক্রমী দিন আর কি। অন্যদিকে বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি আবার স্বীকার করে নিচ্ছেন এই একই সময় যে SIRকে কেন্দ্র করে মানুষের সমস্যা হচ্ছে, হিন্দুদেরও সমস্যা হচ্ছে, এবং তার জন্য শুভেন্দু অধিকারী তৃণমূলকেই দাবি করছেন। এটা তো রাজনৈতিক একটা লাইন, লাস্ট লাইনটা এটা বলতেই হবে, সব কিছুর জন্য তৃণমূলই দায়ী, যেরকম তৃণমূল সব কিছুর শেষে বিজেপিকেই দায়ী বলে। কিন্তু দেখুন, হিন্দুদেরও যে অসুবিধা হচ্ছে সেটাও তো তাকে স্বীকার করে নিতে হলো, এটাও তো তাৎপর্যপূর্ণ বিষয়। খেয়াল করে দেখুন দিনটা ব্যতিক্রমী কিনা, উলটপুলট। হিন্দুদের অসুবিধা মানে কিন্তু বিজেপিরও অসুবিধে, কারণ বিজেপি ভোটে লড়ছে তো এই হিন্দু ভোটের ওপর নির্ভর করেই। তাদের কথাবার্তা কিন্তু পরিষ্কার, তারা ওই 220টা আসন আসলে লড়ছে, লড়বে 294টা আসনেই লড়বে, কিন্তু 74টা মুসলিম প্রধান আসন বিজেপি নেতারা মোটামুটি কিন্তু এখন মুখে একটু অন্যরকম কথা বলছেন, কিন্তু আসলে মনে মনে শুরুতেই খরচের খাতায় রেখে দিয়েছেন। এবার বাকি ওই 220টার থেকে যদি এই রাজ্যের নাগরিকত্ব পাওয়া, মানে ক্ষমতা পাওয়ার আর কি, সেটার পুরো যোগ্যতা অর্জন করতে হয়, তাহলে তো বাকি যে হিন্দু ভোট রয়েছে ওই 220টা আসনে, সেখানটাতেই তো একজোট করে ভোটটা বাড়িয়ে জিততে হবে। কিন্তু হিন্দু ভোটাররাই যদি দেখেন যে SIR-এ নাজেহাল হতে হচ্ছে, তাহলে তো ইয়েস স্যারকে কেউ কেউ নো স্যারও বলে দিতে পারে। ফলে অঙ্কগুলো ক্রমশ কি জটিল হচ্ছে। হ্যাঁ, SIR হবে, সাপোর্টের কোনো প্রশ্ন নেই, না করে কেউ কিছু করতে পারবেন না, এটাই বলছে। রাগ হোক ভালো। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। মানুষ এই মানে কি বলবো,
অহেতুক বা কোনো কারণে আতঙ্কিত, এটা আমরা কাটাতে চাইছি। এবং নির্বাচন কমিশন বা বিএলও যারা আধিকারিক আছেন কোনো অবিচার, আমি এটাও শুনছি নামের ভুল, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি কেন ডাটা এন্ট্রি অপারেটর দেননি? বিহার সরকার যেখানে দিয়েছে আপনি দেননি কেন? দায়ী তো মমতা ব্যানার্জি, হয়রানি করছে, করে বাজার মাতাচ্ছে। এখন বিএলওদের ন্যাজমোটা হয়ে গেছে, এখন তারা সময় দিতে পারছে, তাই চোখ দেখাচ্ছে। আমি সেটা বলেছি, উনি বলেছেন আমাদের নাম দেন, আমরা তাদেরকে সাসপেন্ড করে দেবো, শাস্তি দেবো তাদের। ধ্বংস করার পরে যাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে, সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে, লোক অত বোকা নয়। দেখুন পুরো জিনিসটা কিরকম গোলমাল পাকিয়ে যাচ্ছে না, খেয়াল করে দেখুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী যা যা বললেন তাতে তাকে তো কেউ মানে ওই শুভেন্দু অধিকারীর জায়গায় বিজেপি লিডার বলেও মনে করতে পারতেন, অথবা নির্বাচন কমিশনের কোনো বড় কর্তা। যা বললেন পুরোটাই কিন্তু তৃণমূল সরকারের বা তৃণমূলের যা যা বক্তব্য তার উল্টো মুখে যাচ্ছে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা চেষ্টা করছেন গোটা গল্পটা সেটা তৃণমূলের দিকে নিয়ে যেতে, কিন্তু আসলে সেটা যে কিছুটা হলেও নির্বাচন কমিশনের দিকেই যাচ্ছে সেটাকেও কেউ অস্বীকার করতে পারছেন না। অদ্ভুত পরিস্থিতি। যাই বলুন, এসআইআরটা এটা ওই বললাম না, লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যেই রয়েছে পুরো এসআইআরটা। মানে কোনটাতে যে লজিক কিভাবে কাজ করছে কেউ বুঝে উঠতে পারবেন না, নিপাতনে সিদ্ধ পুরোটা। এর সঙ্গে এটা মিলে যাচ্ছে। ধরুন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও তো এসআইআরে ডাক পেয়েছেন, কিন্তু মানুষের হয়রানি নিয়ে তার একটা নির্দিষ্ট অভিযোগ রয়েছে। থাকতেই পারে, নওশাদ রাজনৈতিক চরিত্র, তার বক্তব্যে যে রাজনৈতিক বিতর্ক থাকবে এটাই স্বাভাবিক। আর মোহাম্মদ শামী তিনি অরাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি রাজনৈতিক বিতর্কে জড়াতে চাইবেন না, সেটাও স্বাভাবিক। কিন্তু এবার শামী যেটা বললেন সেটাকে বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে, আবার তার জন্যে সোশ্যাল মিডিয়াতে ওই শামী গিয়ে ট্রোলড হতে পারে, এটাও বাস্তব, সব সম্ভব। খেয়াল করে দেখুন ওই 2023-এর 19শে নভেম্বরটাকে, সেই প্রসঙ্গটা তো আবার চলে আসতে পারে। এই সোশ্যাল মিডিয়া কখন কি টেনে আনবে এবং কীভাবে টেনে আনবে কেউ জানেন না। কিন্তু ওই সেদিন কি হয়েছিল ভাবছেন তো? সেদিন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে হারার পর নরেন্দ্র মোদী ভারতীয় দলের ড্রেসিং রুমে গেছিলেন, সবাইকে সান্ত্বনা দিয়েছিলেন, তার মধ্যে মোহাম্মদ শামীকেও জড়িয়ে ধরেছিলেন। সেই ছবি, সেই ফুটেজ, সেগুলো আবার রাজনীতির ইস্যু হয়ে উঠতে পারে, বুঝতে পারছেন? এই হচ্ছে এই মুহূর্তে এসআইআরকে কেন্দ্র করে মানে পুরো পরিস্থিতিটার মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। বাংলায় না এই এসআইআরের আবহে সময় একেবারে আলোর গতিতে ছুটছে। এই গলি ওই গলি সেই গলি প্রতি মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে। এসআইআর হওয়া উচিত ছিল কি, একটা সাধারণ বিষয়, একটা সংবিধান সম্মত বিষয়, এবং বেসিক্যালি সেই জন্যই এটা হওয়া উচিত ছিল কমিশন এবং রাজ্য সরকার এই দুজনের যৌথ একটা উদ্যোগ। তার বদলে কি হয়েছে, এসআইআরটা হয়ে গেছে কমিশন বনাম রাজ্য সরকার, বিজেপি বনাম তৃণমূল, বাংলা বনাম কেন্দ্র। এবার ভাবুন এসআইআর শেষ পর্যন্ত সব মোড় ফোড় ঘুরে এখন এসে কি দাঁড়ালো, কমিশন আর বিজেপি বনাম বাকিরা। এবার তার মধ্যে কখন যে বিজেপি আবার এসআইআর মানে কমিশনকেও দোষে দিচ্ছে সেটাতেও কোনো নির্দিষ্ট কোনো মাপকাঠি থাকছে না। এবার দেখুন এসআইআরের বিরোধিতায় আজ জয়নগরে এসইউসিআই বিক্ষোভ মিছিল করেছে। ব্যারাকপুরের ব্লক 1 বিডিও অফিসে ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম, আর কংগ্রেস সিইও দফতরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। এবার তিনটে আলাদা আলাদা দল, এদের সাথে সেই অর্থে এই মুহূর্তে তৃণমূলের কোনো যোগ নেই। কিন্তু খেয়াল করে দেখুন এই যে আলাদা আলাদাভাবে তিনটে আলাদা রাজনৈতিক দল এই বিক্ষোভগুলো দেখালো, এই যাবতীয় ক্ষোভ বিক্ষোভ কিন্তু রাজনৈতিকভাবে শেষ পর্যন্ত এই তৃণমূলের খাতাতে গিয়েই জমা হচ্ছে। এ সবই গীতার মায়া, বুঝলেন তো? শ্রীমদ্ ভগবত গীতা, সেখানে সেই শ্রীকৃষ্ণ বলেছিলেন না, তুমি যে দেবতাকেই পুজো করো না কেন শেষ পর্যন্ত সেই পুজো আমার কাছেই আসে। এও সেই এইরকম পরিস্থিতি।
এসইউসিআই, সিপিআইএম, কংগ্রেস যেই বিক্ষোভ করছে সবই নৈবেদ্য হয়ে তৃণমূলের পায়ে পড়ছে, কারণ তারা পায়োনিয়ার। ওইখানে পুরো ব্যাপারটা যেহেতু নির্বাচন কমিশন ওরফে বিজেপি এটা দাঁড়িয়েছে এবং বনাম তৃণমূল হয়ে দাঁড়িয়েছে, বাকি সবাই আর কোথাও নেই। যা হবে এই দুয়ের মধ্যে। এবার এটাকে বামেরা ওই আবার বায়ানারি তত্ত্বকে টানা হচ্ছে বলে ক্ষিপ্ত হতে পারে, বাস্তব তো এটাই। কিন্তু তা বলে তৃণমূল কিন্তু পায়ের ওপর পা তুলে বসে নেই। রাজ্যের শাসক দল রাস্তাঘাটে আন্দোলনে রয়েছে, আবার আরেকটা জায়গাতেও রয়েছে, ওই শুনানি কেন্দ্রের ভেতরেও রয়েছে, মানে ধর্মেও আছে, জিরাফেও আছে। ইন্টারেস্টিং না? আজ থেকেই তো তৃণমূলের বিএলএরা এই শুনানি কেন্দ্রের ভেতরে ভোটারদের সাহায্য করতে শুরু করে দিয়েছেন। কালকেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল ভোটার যাকে চাইবেন সেই বিএলএ তার প্রতিনিধিত্ব করতে পারবেন। আর আজ সকাল থেকেই দেখা যাচ্ছে যে তৃণমূলের বিএলএদেরই ভোটাররা বেশি চাইছেন। এটা দেখিয়ে কিন্তু তৃণমূল বলতে পারে আমরা যেরকম বলেছিলাম সেরকমই হচ্ছে, বাংলা নিজের মেয়েকেই চায়, তেমনি এখন বাংলা তৃণমূলের বিএলএদেরই চায়। এটা তাদের নতুন স্লোগান হয়ে যেতে পারে। এবার তার মধ্যে একটা লাইন আছে ছোট্ট করে, যেটাকে রিডিং বিটুইন দ্য লাইন্স বলে অনেকে পড়তে পারেন, যে শাসক দলের বিএলএ যদি সেখানে প্রতিনিধি হয়ে যেতে চান, কার ঘাড়ে কটা মাথা যে তাকে যেতে দেবেন না। কিন্তু সে তো পরের প্রশ্ন, ওগুলো নিন্দুকদের বক্তব্য। এর মাঝখানে এটাও তো বাস্তব যে বিজেপির বিএলএদের সক্রিয়তা সেরকম খবর চট করে কানে আসছে না। এই সক্রিয়তাটা কিন্তু এসআইআরের শুরুর থেকে তৃণমূলের মধ্যেই ছিল। ওই যখন এনুমারেশন ফর্ম ফিল আপের বিষয় এসেছিল তখনও কিন্তু বিভিন্ন জায়গায় কখনো প্রকাশ্যে কখনো অন্তরালে থেকে ক্যাম্প করে বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম ফিল আপে তারাই সাহায্য করেছিল মানুষজনকে। সেখানেও কিন্তু সাংগঠনিক দিক থেকে অন্তত বিজেপিকে তারা পেছনে ফেলে দিয়েছিল, এটা তো মানতে হবে। এবার দেখুন, এটা যদি অন্তরালে থেকে কাজকর্ম হয়, এসআইআরের ভেতরে ঢুকে কাজকর্ম হয়, তাহলে রাস্তাতেও তো তৃণমূলই সক্রিয়, ঘরে বাইরে দুটো জায়গাতেই। এসআইআরে নাগরিক হয়রানির প্রতিবাদে রাজ্য জুড়ে অক্লান্ত বিক্ষোভ অবস্থান চলছে। ভাবুন একবার, কিরকম আজও একটা দ্বিমুখী পরিস্থিতি। যে প্রক্রিয়ায় তৃণমূলের বিএলএ সহযোগিতা করছেন, সেই প্রক্রিয়ারই বিরোধিতা করে রাস্তায় আন্দোলন করছে তৃণমূল। তাতে মানুষের হয়রানি হচ্ছে না? এই প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এই প্রশ্নটা তুললেই শাসক দলের নেতারা বৃহত্তর স্বার্থের প্রশ্ন তুলবেন, যার জন্য এই সমস্ত ছোটোখাটো হয়রানির ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন দেওয়াটাই শ্রেয় বলে বুঝিয়ে দেবেন। বুঝিয়ে দিলে আপনি বুঝতে বাধ্য। কিন্তু দেখুন, 7 কোটি ভোটারের মধ্যে মাত্র 1 কোটি ভোটার সব মিলিয়ে তো এই শুনানিতে মেরে কেটে ডাক পেতে পারে। আর তার মধ্যেও ওই খুব বেশি হলে কয়েক লক্ষের কোনো একটা বড়সড় গণ্ডগোল রয়েছে। তার জন্য রাজ্যের যেখানে সেখানে অবরোধ হয়রানি কেন, এই প্রশ্নটাও তো উঠবে। বৃহত্তর স্বার্থটা কার, জনতার নাকি নেতাদের, সেটাও উঠবে। আর প্রতিবাদের নামে যে গুন্ডামি চলছে সেটাও কি জনতাকে ভালোবেসে, সেই প্রশ্নটাও উঠবে। কিন্তু সেইগুলো আসলে শেষ পর্যন্ত কালিদাসের মতো যে ডালে বসে আছেন সেই ডালটাকেই কাটছে কিনা, এই প্রশ্নও তো উঠবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মোটামুটি যে যে বিষয়ে ওই তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং যে যে বিষয়ে যা যা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, যেটাকে একদম পুরো যুদ্ধ জয় বলে তৃণমূলের নেতারা নাচছেন, সেই নির্দেশিকাগুলো পালন করতে গেলে তাদের কিন্তু ওই নির্দিষ্ট দিনে অর্থাৎ 14ই ফেব্রুয়ারিতে শুনানি টুনানি সব কিছু শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করাটা বেশ কঠিন কাজ হয়ে যাবে। এবং সেটা যদি হয়, দেখুন খেয়াল করে সুপ্রিম কোর্ট কিন্তু এই সময়সীমা সম্পর্কে কিচ্ছু বলেননি, যে ওর মধ্যেই করতে হবে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশিকা পালন করার জন্য নির্বাচন কমিশন যদি আরও বেশি সময় চায়, আর যদি তাদের সেই সময়টা সুপ্রিম কোর্ট দিয়ে দেয়, অথবা সেটা সুপ্রিম কোর্টে যদি নাও যায়, তারা নিজেরাই যদি সময়টা পিছিয়ে দেয়, কারণ কাজ তো শেষ করতে হবে। যা যা বলেছে সুপ্রিম কোর্ট সেটা তো অক্ষরে অক্ষরে মানতে হবে।
আগে সব জায়গায় নোটিশগুলো টাঙাতে হবে, কার নাম বাদ গেছে, কার নাম শুনানিতে ডাকা হয়েছে, কেন, তার কোথায় ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি, গণ্ডগোলটা কি, সে সমস্ত লিখে লিস্ট করে সেগুলো টাঙাতে হবে। সেটা করতে যাবে টাইম। তারপর 10 দিন সময় দিতে হবে তথ্য প্রমাণ সব কিছু জমা দেওয়ার জন্য, তারপর শুনানি। সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা যদি দীর্ঘায়িত হতে থাকে তাহলে কিন্তু সমস্যার জায়গা আছে, বিভিন্ন রকম বেশ বেশ জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সাংবিধানিক একটা জটিলতা আর কি। এবার মুশকিল হচ্ছে তাতে কার লাভ কার ক্ষতি সেটা তো পরের বিষয়, কিন্তু ওটা নিয়ে এখন ভাবার সময় নেই শাসক দলের। তারা এখন অটো গিয়ার মোডে চলে গেছে, মানে তারা এখন ঢালু জমিতে আন্দোলনের গাড়ি তো গড়িয়ে দিয়েছেন, ও গাড়ি এখন থামার নয়, আপন গতিতে আপন মনে চলছে। ফল কি হচ্ছে? ফরাক্কা চাকুলিয়ার পর সন্দেশখালী বিডিও অফিসে আজ তাণ্ডব হয়েছে, বাসন্তীতে রাস্তা অবরোধ ভাঙচুর হয়েছে, সব কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এগুলো করদাতাদের কেনা সম্পত্তি, মানে আপনার আমার, এই তো এ দায় কিন্তু সরকারকে নিতে হবে, কারণ আলটিমেটলি এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো তাদের যারা নষ্ট করছেন। আচ্ছা একটা কথা বলুন তো, তারা কি কর দেন? এটা না মাঝে মধ্যে প্রশ্ন আছে। বা তারা কি জানেন যে এইগুলো তাদের দেওয়া টাকাতেই বানানো, নিজের জিনিসকে নিজেরাই নষ্ট করছেন? এগুলো কেউ ভাবেন কি না জানি না, কিন্তু এই গুন্ডামি করে তো ভোটারদেরই ক্ষতি করা হচ্ছে। ওই বললাম, যত এই সমস্ত জিনিস চলবে তত বেশি ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা বেরোতে দেরি হবে। আর তার থেকেও বড় কথা, আরও একটা জায়গায় তারা তো গণ্ডগোল করে ফেলছে। সুপ্রিম কোর্ট যাবতীয় নির্দেশিকা দিয়েছিল, যেগুলো নিয়ে তারা আনন্দ পেয়েছিলেন, কিন্তু তার সঙ্গে অশ্বত্থমা হত ইতি গজর মতো আরেকটা লাইনও তো বলে রেখেছিলেন। ওখানে যা যা এসআইআর সংক্রান্ত বিষয় টিষয় হবে সেগুলোর পুরো ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার। কি নিরাপত্তার ব্যবস্থা যদি সরকার করে থাকে তাহলে এভাবে তাণ্ডব চলতে পারে? কমিশন কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশকেই হাতিয়ার করে পরবর্তী শুনানিতে সওয়াল করতে পারে, আদালত অবমাননার অভিযোগ তুলতে পারে, বলতেই পারে দেখুন আপনাদের এই বক্তব্য আমরা তো শুনলাম, কিন্তু বাকিটা যেটা বললেন সরকার তো শুনলো না, ওখানে তো এসআইআর করার পরিস্থিতিই নেই। এই অভিযোগটা উঠলে কী হবে? কমিশন সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে তার ভাষা তো অত্যন্ত কড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি, ভীতির পরিবেশ তৈরি করা, মাইক্রো অবজারভারকে চিহ্নিত করে ভয় দেখানো, রাজনৈতিক বাধা, পুলিশি নিষ্ক্রিয়তা, কি অভিযোগ তোলা হয়নি? অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার এই পরিস্থিতি উদ্বেগজনক, এই কথা বলা হয়েছে। আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ডাকাতি করার অভিযোগ এনেছে ইডি। আর এবারে ইডি নয়, একেবারে সাংবিধানিক সংস্থা তারা তো অভিযোগ করে দিল। এবং এই গ্রাউন্ডে এসআই প্রক্রিয়া যদি পিছিয়ে যায়, এটা কিন্তু ভালো করে ভেবে দেখার একটা বিষয়, জানেন তো। এই গোটা প্রক্রিয়াটা পিছিয়ে গেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশে দেরি, আর ভোট পেছানোর সম্ভাবনা মানেই শুভেন্দু অধিকারী তো বলেই রেখেছেন 5ই মের মধ্যে রেজাল্ট যদি না বেরোয় তাহলে রাষ্ট্রপতি শাসন, এটা তিনি বলেছেন। আসলে এটাই সাংবিধানিক পদ্ধতি। বচসা থেকে তাণ্ডব, ভেঙে দেয়া হলো শুনানির টেবিলের কাজ, উল্টে ফেলা হলো কম্পিউটার। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে যে গাজোয়ারি শুরু হয়েছিল তা চাকুলিয়া হয়ে পৌঁছলো দক্ষিণের সন্দেশখালীতে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজার বিডিও অফিসে এভাবেই বিনা বাধায় চলল তাণ্ডব। কারা গন্ডগোল পাকালো তার একটা আঁচ পেয়েছে প্রশাসন, কিন্তু তারা কারা? ভিডিও চুপ। মানুষ তো আমরা তো চিনি না সেভাবে মানুষকে, 55 বুথেরই এরা ছিল, তার মধ্যে কোনো দুষ্কৃতি থাকতে পারে, হিয়ারিংয়ের মধ্যে তারা মিশে এসেছে।
জেলা আলাদা তবে ফল এক। উত্তর 24 পরগনার সন্দেশখালী লাগোয়া বাসন্তীতে এটাই প্রতিবাদের নমুনা। বিডিও অফিসের শুনানির জন্য ডাকা হয়েছিল তাদের, যাদের নানা বিষয়ের সমস্যা আছে। শুনানি ভুলে বিডিও অফিস লাগোয়া কর্মতীর্থে চেয়ার টেবিল বিনা বাধায় ভাঙচুর চলল। একদল করল পথ অবরোধ। তারই মধ্যে আইএসএফ কর্মীকে দোকান থেকে বের করে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। নাটক আরও বাকি ছিল। সকালে এক প্রস্থ গণ্ডগোলের পর যখন শুনানি কেন্দ্রে ফিরলেন লোকজন, তখন সেখানে কার্যত ভোট প্রচার বাসন্তীর তৃণমূল নেতা রাজা গাজীর। যে রাজা দিন কয়েক আগে অভিষেকের সভায় বাসন্তী থেকে বিশাল বাইকের কনভয় নিয়ে গাড়ির বনেটে বসে বারুইপুর পৌঁছে বিতর্ক বাঁধিয়েছিলেন। তোমাদেরকে নোটিশ দিয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনার, তো কি নাম গণেশ কুমার, এর ব্যবস্থা হবে তো গণেশ কুমারের? 26 হবে নাকি? ঠিক আছে। শুনানিতে এসে ফন্দি ফিকির আরও আছে। উত্তর 24 পরগনার বাদুড়িয়াতে বিডিও অফিসের শুনানি কেন্দ্রের গেট আটকে চলল বিক্ষোভ। আন্দোলন শুরু করি যে আমাদের রিসিভ দিতে হবে, রিসিভ না দিলে আমরা হিয়ারিং হতে দেব না। জলপাইগুড়িতে আবার দলবল নিয়ে শুনানি কেন্দ্র মানে বিডিও অফিসে ঢুকে পড়লেন তৃণমূল নেতা। মমতা ব্যানার্জি করাচ্ছেন, অভিষেক ব্যানার্জি করাচ্ছেন। আর যদি ইলেকশনের আগে এই অবস্থা হয় তাহলে ইলেকশন কিরকম করে হবে? লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার জন্য চাকরি বাকরি বন্ধ করে কাজকর্ম শিখিয়ে তুলে তাকে হিয়ারিং এ শুনানি তাগিদা দিতে হবে। এই অপদার্থ নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে শুনানি কেন্দ্রে দিতে হবে নিরাপত্তা, কিন্তু যেভাবে মবের মুলুক চলছে তাতে কোথায় সুরক্ষা? সরকারি সম্পত্তিতে তাণ্ডব দেখে কেন হাত গুটিয়ে পুলিশ প্রশাসন? দেখুন, অভিনেতাদের কাছে দর্শক ভগবানের সমতুল্য। নেতাদের কাছেও কি দর্শকদের গুরুত্ব রয়েছে? কৌতূহল হচ্ছে, জানেন তো, কারণ বাংলার পুলিশ বেশ কিছু গোলমালের জায়গায় একদম নীরব দর্শকের ভূমিকাই তো নিচ্ছে। এতদিন এই সমস্ত নীরব দর্শককে দলদাস বলে যার পোনায় নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী, শুনেছেন আপনারা, আপনাদের শুনিয়েছি, এটাই কমন বক্তব্য ছিল। কিন্তু আজ নদিয়ার ধুবুলিয়ায় সভা করতে গিয়ে হঠাৎ তিনি পুলিশের প্রশংসা করে বসলেন কেন? সবই কি লজিক্যাল ডিসক্রিপেন্সি? আমাকে এখন অবধি বিরোধী দলনেতা হিসেবে এই 5 বছরে 104 বার কোর্টে যেতে হয়েছে। এই সভাটা আমি অর্জুনদার কাছ থেকে পুলিশের এবং এসডিওর মাইক ব্যবহারের অনুমতি পাওয়ার পরে দেখলাম যে শুধু পরিবর্তন জনগণের মধ্যে হয়নি, পুলিশ এবং প্রশাসনের মধ্যেও পরিবর্তন এসেছে। তাই আজকে আমি এখানে হাইকোর্ট ছাড়া অনুমতি নিয়েই সভা করছি বা সভার অনুমতি পেয়েছি। দেখুন, আকবরের সভায় একবার ভোট হবে বলে ঠিক হয়েছিল। সভায় আকবর বাদে সব থেকে বুদ্ধিমানকে, এটা নিয়েই ভোট আর কি। এবার বীরবল ঠিক করলো ভোটে জিততে হবে। এমনি তো না, তখনও ওই রিগিং বলে ব্যাপারটা ছিল, জানেন তো, অথবা অনুদান বলতে পারেন। সে একজন সভাসদকে টোপ দিল। কি টোপ? বীরবলের নামে ভোট দিলে এমন একটা গাধা উপহার দেওয়া হবে যে গাধা কথা বলতে পারে। প্রথমে সন্দেহ হলেও বীরবলের কথা শেষ পর্যন্ত বিশ্বাস করে ফেললো সভাসদ, ভোট দিল, ভোটে জিতলো বীরবল। কিন্তু কথা বলা গাধা সেটা আর দেয় না। এবার বীরবলকে জিজ্ঞেস করলে একটাই উত্তর দেয়, আজ গাধাটা কথা বলেনি, বললেই দিয়ে দেবো। এই চলছে। তো একদিন শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে ওই বীরবলের বাড়ি গিয়ে চলে গিয়ে হাজির ওই সভাসদ, চিৎকার করতে লাগলো, আরে কথা বলা গাধা দেবে বলে কথা দিয়েছিলে, কথার কোনো দাম নেই। বীরবল ঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় কি বলেছিল জানেন? যেদিন গাধাটা কথা বলবে আমিও সেদিন কথা রাখবো। এর মধ্যে একটা শিক্ষা আছে, কি বলুন তো? তার মানে কথা তখনই রাখা যায় যখন কথাটা বিশ্বাসযোগ্য হয়। বিশ্বাস কেউ করলেই কথা রাখতে হবে, এরকম মাথার দিব্যি কেউ দেয়। বাঁকুড়ার তালড্যাংরার সিমলাপালের ওই মাদারিয়া গ্রাম, সেখানকার মানুষজনও কিন্তু ওই একই জায়গায় গিয়ে পড়েছেন। একটা ওই সভাসদের মতো অবস্থা। তারাও বিশ্বাস করেছিলেন, কারণ ভোটের আগে তৃণমূলের প্রার্থী কথা দিয়েছিলেন যে শিলাবতীর ওপর একটা কাঁচা সেতু পাকা করে দেবেন। দরকার খুব, প্রতিশ্রুতি পেয়েছেন, বিশ্বাস করেছেন, গোটা গ্রাম ভোট দিয়েছিল। কিন্তু সেই নেতা আর তার পাকা ব্রিজ, তারপর আর কোনোটারই দেখা মেলেনি। ভোটে জিতে
ওই ফাল্গুনী সিংহবাবু তিনি নাকি আর অমুখ সহজে হননি। বাবু মানুষ তো অত সহজে কি দেখা মেলে? তো আজ সেই ফাল্গুনী সিংহবাবুকেই পেয়ে গেছিলেন গ্রামবাসীরা। এতদিন বাদে পেয়েছি বলে লাফিয়ে উঠেছিলেন। উন্নয়নের পাঁচালি নিয়ে গ্রামে গেছিলেন, গ্রামবাসীরা তাকে পাল্টা পাঁচালি শুনিয়েছে। ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এবার দেখুন, 2024-এর তালড্যাংরায় উপনির্বাচন হয়েছিল। লোকসভার নিরিখে 8,000 ভোটে এগিয়ে থাকলেও উপনির্বাচনে 34,000 ভোটে এগিয়ে গেছিল তৃণমূল। এই এগোনোটা এত বেড়ে যাওয়া, এটা তো ওই প্রতিশ্রুতি বিশ্বাসের নিরিখেই। কিন্তু মুশকিল হলো, এতটা এগিয়ে গেলে পেছনের দিকে তাকানো যায় নাকি? ভোটের আগে বলা হয়েছিল ভোট মিটলে বর্ষার আগেই সেতু হবে। এবার এক বর্ষা পেরিয়ে আরেক বর্ষায় ভাসার পালা। তাই জন্যই বিক্ষোভ। আর বিক্ষোভের মাঝে বিধায়ক নাকি বলেছেন, কথা যখন দেওয়া হয়েছে ঠিক রাখা হবে। কবে? সেটা তো বীরবলই বলে দিয়েছে, গাধাটা যেদিন কথা বলবে সেদিনই কথাটা রাখা হবে। আমি কোনো ম্যাজিশিয়ান লই, কিন্তু দুটার জন্য যে ফান্ড লাগবে সেই পরিমাণ টাকা এখন নাই আমার হাতে। টাকা ঢুকলে আমি ওটা করবো। ইনি তালডাংরার তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহবাবু। অভিযোগ, কথা দিয়েও কথা রাখেননি বাঁকুড়ার এই জনপ্রতিনিধি। উপনির্বাচনে জিততে প্রতিশ্রুতি দিলেও সিমলাপাল ব্লকের শিলাবতী নদীর ওপর পাকা সেতু আজও হয়নি। শিলাবতী নদীর পাড়ে সিমলাপাল ব্লকের মাদারিয়া গ্রাম। ভাঙনের থেকেও বড় সমস্যা শিলাবতী নদী পারাপার। সংকীর্ণ বাঁশের সাঁকোয় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত। বর্ষা এলে দুর্ভোগ, জলের তোড়ে ভাসে বাঁশের সাঁকো। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়াই বড় দায়। 2024 সালে বাঁকুড়ার তালডাংরা তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী সাংসদ হিসাবে নির্বাচিত হলে 2025 সালে তালডাংরা আসনে উপনির্বাচন হয়। অভিযোগ, শিলাবতীর ওপরে থাকা সেতু করার প্রতিশ্রুতি দিয়েই ভোটে জিতে মাদারিয়া গ্রামের দিকে ফিরেও তাকাননি বিধায়ক ফাল্গুনী সিংহ। যে আমাদের একটা রাস্তা হবে, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারছি না, আমাদের বাইরে যাওয়ার ক্ষমতা নাই, আমাদের এইখানে বসবাস করে আমরা একটি সমুদ্রের দ্বীপে বসে আছি এবং আমাদের কোনো উপায় নেই যে কোনো দিকে ছেলেপিলাদেরকে নিয়ে যাবো। যে কেন ব্রিজটা হয় নাই বলেছিলেন যে করে দিবেন, তখন বললো যে 5 বছরের মধ্যে চেষ্টা করবো, যদি হয়তো দিয়ে রাগ দেখাই চলে গেল। বিক্ষোভের মুখে বিধায়কের সাফাই, তিনি নাকি চেষ্টা চালাচ্ছেন। 5 বছর কেন সময় তাকে দেওয়া হয়, যাতে তিনি তার সময় নিয়ে কাজটা করতে পারেন। আমি তো আর ভগবান নই যে আমি চোখ বন্ধ করলে আমার চোখের নিমেষেই কুরুক্ষেত্র শেষ হয়ে গেল, এমন ব্যাপারটা তো নয়। জেলা তৃণমূল নেতৃত্ব গ্রামবাসীদের এই ক্ষোভকে আবদার বলে দাবি করলেও বিজেপির কটাক্ষ। আপনারা খোঁজ নিয়ে দেখুন, উনি যেখানেই যাচ্ছেন মানুষ ঘিরে ধরছে এবং যেসব প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেগুলো মনে করাচ্ছে। অনেক সময় উনি মেজাজ হারাচ্ছেন, অনেক সময় উনি বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে, তালডাংরা বিধানসভার মানুষ বুঝে গেছে এই ভাওতা তৃণমূলের এই ভাওতাবাজি আর চলবে না। ভোট আসে, ভোট যায়, ভোট মিটলে প্রতিশ্রুতি হারিয়ে যায়। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কি পাকা সেতুর মুখ দেখবে মাদারিয়া গ্রাম? আশায় বুক বাঁধছে গ্রামবাসী। দেখবে তো সেদিন যেদিন টাকা আসবে। এবার টাকা কবে আসবে? যেদিন এই সাঁকোটা পাকা হবে। পুরো পরিষ্কার, এখানকার মানুষজনের বুঝে নেওয়া উচিত। এবার ফাল্গুনী সিংহ বাবুকে শাসক দলের বিধায়ক, বিক্ষোভ দেখালেন কারা? সাধারণ গ্রামবাসী। এতে কিন্তু ভোটের আগে সিঁদুরে মেঘ দেখতে পারেন তৃণমূলের জনপ্রতিনিধিরা, কারণ ফাল্গুনী বাবুর মতো সব প্রতিনিধিকেই তো উন্নয়নের পাঁচালি নিয়ে গ্রামে গ্রামে জায়গায় জায়গায় ঘুরতে হচ্ছে। এবার এই প্রশ্ন, পাল্টা প্রশ্ন করার সাহসটা যদি ছোঁয়াচে হয়ে যায়, তাহলে তো সিঁদুরে মেঘই দেখবেন। উপায় একটাই, যে সিঁদুরে মেঘটা দল দেখতে পেল সেটাই দলের তরফে দেখিয়ে দাও। মানে সাধারণ মানুষকেই এরকম ভয়ে রাখো যাতে প্রশ্ন তোলার সাহসই না পায়। অর্ধেক কাজ এসআইআর করে দিয়েছে, বাকি অর্ধেকটা মুর্শিদাবাদে সেই কাজটাই করতে শুরু করেছেন বিধায়ক মন্ত্রীরা। এমনিতেই বেলডাঙ্গা কাণ্ডে জেলার মানুষ আতঙ্কে আছেন, এই বুঝি ফের ঝামেলা বাঁধে। তারপর সিঁদুরে মেঘ দেখা গেল ওই কলকাতা হাইকোর্টের নির্দেশও। আদালত কি বলেছে? কেন্দ্র চাইলে বেলডাঙ্গায় এনআইএ তদন্ত করতে পারে। এটা কিন্তু বড় একটা সিদ্ধান্ত, বড় একটা নির্দেশ। এর উপরে আবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছে বেলডাঙ্গায় রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে হবে। খেয়াল করে দেখুন, এনআইএ আর বাহিনী দুটোকেই তো বিপক্ষ বলে মনে করে শাসক।
তাই কি চাপের পাল্টা চাপের মতোই পাল্টা আগুন জ্বলার কথা বলছেন মুর্শিদাবাদের নেতা মন্ত্রীরা। আজ ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলে দিয়েছেন এসআইআরের ফাইনাল লিস্টটা ঠিকঠাক না হলে চারিদিকে আগুন জ্বলবে। আরেক তৃণমূল বিধায়ক আখরুজ্জামান, তিনি আমার মন্ত্রীও বটে, তিনি তো বলেছেন যেদিন চূড়ান্ত তালিকা বের হবে সেদিন মানুষের ক্ষোভ বিক্ষোভ যদি ফেটে পড়ে তাহলে তার দায় কমিশনকে নিতে হবে। মানে কথা বললেন কারা? মুর্শিদাবাদের দুই জনপ্রতিনিধি, আর দুজনেরই মোদ্দা কথা একটাই, এসআইআরের তালিকা প্রকাশের দিন আগুন জ্বলবে। এবার মজাটা খেয়াল করুন, অশান্তি হবে এটা কিন্তু দুজনেই জোর দিয়ে বলছেন, অথচ অশান্তি হলে রুখবেন এটা জনপ্রতিনিধিদের মুখে শোনা যাচ্ছে না। এটাই তো মানুষজন চায় যে অশান্তিটা না হোক। তার মানে অশান্তির আশায় আগুনে ঘি ডালা চলছে, এরপর আগুন বাড়লে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে বেলডাঙায় ফের একবার বলা হবে ওটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। আসলে দেখুন, এটা তো শাসক দল বুঝে গেছে যে এসআইআরের এই পদক্ষেপে মানুষের হয়রানি বাড়ছে, আর হয়রানিতে ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভের আগুনেই তো ভোটের রুটি সেঁকতে মরিয়া এই মনিরুল ইসলাম আখরুজ্জামানরা। কারণ এটা না হলে আবার উন্নয়ন আর দুর্নীতির শুনানি শুরু হবে। মানে কতটা উন্নয়ন হলো, এলাকায় কে কী দুর্নীতি করলো, এ সমস্ত জনশুনানি শুরু হবে। ওটাতেও তো সিঁদুরে মেঘ রয়েছে। তার চেয়ে ভালো জিনিস কি, আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। কেন যে মাঝে মধ্যে এই রবীন্দ্রসঙ্গীতটা রাজনৈতিক নেতারা এত পছন্দ করে ফেলে বুঝতে পারছেন? 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করে মরা আমি মনে করি জীবনের সার্থক। যেদিন ফাইনাল ভোটার তালিকা প্রকাশ পাবে সেই দিন মানুষের যে ক্ষোভ বিস্ফোরণ, এখানে নির্বাচন কমিশন তার দায়িত্ব নেবেন। এইগুলো নিয়ে কিছু বলা যাবে না, কি বলবো বলুন। সত্যি কথা বলতে গেলে এটা ম্যানমেড, কেউ করাচ্ছে, কেউ তুলছে, আবার সেই করাচ্ছে, এটা ম্যানমেড। হয় এই নাই ওই নাই সেই, কেউ না কেউ করাচ্ছে। সেটা গ্রাম বাংলায় গেলে হয়তো বোঝা যাবে, কিন্তু শহরে দেখুন, আগুন জ্বালানোর হুমকি দিচ্ছেন তৃণমূল নেতারা, কিন্তু সেটাই কি এসআইআর নিয়ে তৃণমূলের একমাত্র অবস্থান? নাকি মুদ্রার আরেকটা পিঠও আছে যেখানে তৃণমূলই আবার উল্টে আগুন নেভাচ্ছে? মানে একদিকে এসআইআরের বিরুদ্ধে তৃণমূল নেতারা সুর চড়াচ্ছেন, মানুষের মনে ভয় ধরাচ্ছেন, আবার তৃণমূলই সেই ভয় কাটানোর জন্য যা যা করণীয় সেটা করে দিচ্ছে। এটাও কিন্তু হচ্ছে। ওই বললাম, রাস্তায় আন্দোলন আর ওই শুনানি কেন্দ্রের ভেতরে তৃণমূলের বিএলএদের দিয়ে সহায়তা দেওয়া একই সঙ্গে পরস্পর বিরোধী দুটো জিনিস। এই জিনিসটাই কিন্তু এটা কিন্তু একটা অদ্ভুত একটা স্টাইল নিয়ে নিয়েছে তৃণমূল, জানেন তো? এই যেরকম হঠাৎ করে এ রাজ্যে ডমিসাইল সার্টিফিকেট বানানোর একটা ঢল নেমেছে, সবাই ডমিসাইল সার্টিফিকেট বানাচ্ছেন। এবং যেটা শুনছিলাম যে এমনিতে হয়তো গোটা মাসে কোনো জায়গায় কোনো একটা থানার কাছে মেরে কেটে 4-5খানা তাও পড়ে না ওই ডমিসাইল সার্টিফিকেটের আবেদন, কিন্তু গত এক সপ্তাহে কলকাতা পুলিশের কাছে প্রায় 4,500 আবেদন জমা পড়ে গেছে, যার আবার জরুরি ভিত্তিতে 3 দিনের মধ্যে ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। অথচ দেখুন, এসআইআরের নথি হিসেবে এই ডোমিসাইল সার্টিফিকেটকে কিন্তু গ্রাহ্য করছে না কমিশন। এমনকি সুপ্রিম কোর্টে দায়ের করা হলফনামাতেও সে কথা কমিশন জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপরেও কেন এত পরিমাণে ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন? কেনই বা তড়িঘড়ি এই সার্টিফিকেট ভেরিফিকেশনের নির্দেশ? আসলে কোনো নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্রই হলো এই ডোমিসাইল সার্টিফিকেট। একটা রেসিডেন্স সার্টিফিকেটের সঙ্গে এটার মিল আছে, কিন্তু অতটা গুলিয়ে ফেলবেন না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট শুধুমাত্র প্রমাণ করে যে একজন বর্তমানে একটা ঠিকানায় থাকেন, কিন্তু তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা, সেই আইনি স্বীকৃতিটা দেয় এই ডোমিসাইল সার্টিফিকেট। মানে নথি হিসেবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা কোনো নির্দিষ্ট এলাকার নাগরিক হিসেবে অধিকার প্রতিষ্ঠা করে।
ফলে যাদের অন্য নথি নেই তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন নেই, কালকে হতে পারে, কারণ এসআইআর নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে তৃণমূলের ইচ্ছা পূরণ হয়েছে। ফলে আবেদনকারীদের মনে আশা জাগতেই পারে এবার হয়তো ডোমিসাইল সার্টিফিকেটের মান্যতাও তারা ছিনিয়ে আনবে। মানে ওই এসআইআর নিয়ে যারা ভয় দেখাচ্ছে তারাই আবার কিন্তু মুশকিল আসান হয়ে যাচ্ছে। আর এই সচিবদের বর্মনের সে বিখ্যাত গানটার মতো, কালো সাপে দংশে আমায় ওজা হয়ে সেই বিষ নামায়।